হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি উস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ, এবং আমরা অলরেডি অনেক কিছু সম্পর্কে পড়েছি এই চ্যাপ্টারে। যেমন ধরো, এই যে আমাদের তরলের বা গ্যাসের চাপ হতে পারে, প্রবাহিত চাপ যেটাকে আমরা বলি, সেটা সম্পর্কে পড়েছি। তারপরে ধরো তো আমরা পড়েছি প্লবতা সম্পর্কে, আর্কিমিডিসের নীতি, এবং তারপরে আমরা দেখেছি যে ভাসমান বস্তুর যে ধর্মাবলী, যে একটা তরলের ক্ষেত্রে একটা তরলের মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে ডুবিয়ে দিই, তাহলে বস্তুটা ডুববে না ভাসবে, এবং যদি ভাসে তাহলে তার শর্ত কী, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গ্যাসের চাপ নিয়ে আলোচনা করব। আমরা আগে যেগুলো করেছি সেগুলো সমস্ত কিছুই কিন্তু দেখেছি তরলের চাপ। তো প্রবাহী, যেটা বলেছিলাম যে প্রবাহী হচ্ছে দু রকমের, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাস। তো আমরা তরলের চাপ নিয়ে আমরা অলরেডি অনেক কিছু পড়েছি, যে তরলের চাপ কী, এবং তারপরে সেখান থেকে প্লবতা এসছে, তারপরে সেখান থেকে আমাদের যে ভাসমান বস্তুর যে ধর্মাবলী সেগুলো এসছে, ভাসমান বস্তুর শর্ত, এগুলো পেয়েছি। আজকে আমরা দেখব যে গ্যাসের চাপ, গ্যাস কতটা চাপ দেয় এবং গ্যাসের চাপ কতটা, সেগুলোই আমরা দেখব। তো গ্যাস বলতে কি? গ্যাস হচ্ছে আমাদের যে পৃথিবীর চারিদিকে দেখবে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, সেটা কি একটা গ্যাসের সংমিশ্রণ বা গ্যাসের মিশ্রণ। এই বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবী আছে, পৃথিবীর চারিদিকে যেহেতু পৃথিবীর একটা নিজস্ব অভিকর্ষজ যে আকর্ষণ আছে, সেই আকর্ষণ বলের প্রভাবে বিভিন্ন গ্যাস কিন্তু পৃথিবীর সাথে একটা আকর্ষিত হয়ে থেকে যায়, এবং পৃথিবী যেমন ঘোরে সেরকমভাবে এই বায়ুমণ্ডলগুলো কিন্তু ঘুরছে পৃথিবীর সাথে সাথে। এই যে বায়ুমণ্ডল পৃথিবীর চারিদিকে আছে, এই বায়ুমণ্ডলের কি আছে? বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাস আছে। কি কি গ্যাস আছে? যেমন ধরো নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে তোমার O3 যেটাকে বলা হয় ওজোন, সেটা আছে। তারপর ধরো বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস আসছে, যেমন ধরো হিলিয়াম হয়ে গেল, নিয়ন হয়ে গেল, আর্গন হয়ে গেল, ক্রিপ্টন হয়ে গেল, এই সমস্ত বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস আছে। আর যেগুলো মেন আমাদের গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তারপরে হচ্ছে ওজোন, এই সমস্ত গ্যাস আছে। সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, 77%, প্রায় 77 ভাগ। অক্সিজেন হচ্ছে অ্যারাউন্ড 21%, 21 ভাগ হচ্ছে অক্সিজেন। বাকি দেখো 21 + 77 মানে হচ্ছে প্রায় 98 হয়ে গেল। বাকি যে 2% থাকলো তার মধ্যে এইগুলো থাকে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, ওজোন, তারপরে এই যে নিষ্ক্রিয় গ্যাস, এইগুলো সমস্ত কিছু থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর চারিদিকে একটা গ্যাসের স্তর আছে, গ্যাসীয় স্তর বা আছে, এটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এবং এই বায়ুমণ্ডলের বিস্তৃতি কতটা, মানে পৃথিবী যে ভূপৃষ্ঠ সেটা থেকে কতটা উচ্চতা পর্যন্ত আছে, সেটা দেখা গেছে অ্যারাউন্ড 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। তার মধ্যে আরও বেশি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পৃথিবী থেকে মাত্র 400 কিলোমিটার অবধি তুমি সেটা বুঝতে পারবে যে বায়ুমণ্ডল আছে। কিন্তু তারপরে 400 কিলোমিটারের পর থেকে আরও যে 1200 কিলোমিটার, এটা হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, তারপরে যে 1200 কিলোমিটার, এইখানে যে গ্যাসের স্তর সেটা প্রচণ্ড পাতলা হয়, ঘনত্ব প্রচুর কম হয়, সেখানে মনেই হবে না যে সেখানে বায়ুমণ্ডল আছে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে, সেখানে গ্যাস থাকে। এবং মানে আমরা যদি দেখি যে টোটাল 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তৃতি আছে। এবার আমরা জানি যে কোনো বস্তুর যদি ওজন থাকে, তাহলে সেই বস্তুর কি থাকবে? এই ওজনটাই একটা বল, এবং এই বল কোনো যদি ক্ষেত্রফলের উপর কাজ করে তাহলে কি হয়? সেটা থেকে আমরা কি পাই? চাপ পাই। চাপ কত? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। যতটা বল দিল বাই ক্ষেত্রফল কতটা, সেটা হচ্ছে চাপ। তাহলে যে কোনো বস্তুর ওজন থাকলেই সেই বস্তু কি করবে? চাপ দিবে।
এবার বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এই সমস্ত গ্যাস থাকে, এবং এইসব গ্যাসের এইগুলো তো ওজন আছে না, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ওজন আছে, অক্সিজেন এলিমেন্ট যেটা অক্সিজেনের, কার্বনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে, কার্বন প্লাস অক্সিজেন, এগুলো সব কিছুর কিন্তু ওজন আছে, এবং সব মিলিয়ে বায়ুমণ্ডলের কী হয়, বায়ুমণ্ডলের ওজন আছে, বায়ুমণ্ডলের ওজন আছে। এই যে বায়ুমণ্ডলের ওজন আছে, এই জন্য কী করে, ও কিন্তু নিচের দিকে, যেহেতু ভূপৃষ্ঠ নিচে আছে, এই বায়ুমণ্ডল উপরে আছে, বায়ুমণ্ডলের যেহেতু ওজন থাকবে, সেই বায়ুমণ্ডলের জন্য পৃথিবীর ওপর কী করবে, একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে ওজন। আর প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে সেটাকেই বলবো আমরা বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভূপৃষ্ঠের যে কোনো জায়গাতে যদি প্রতি একক ক্ষেত্রফলে তুমি যদি বায়ুমণ্ডল যে পরিমাণ চাপ দেয় বা যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকেই বলছি আমরা বায়ুমণ্ডলীয় চাপ। আর এই চাপটা তুমি দেখতে পাবে যে বায়ুমণ্ডল, যেহেতু বললাম যে ভূপৃষ্ঠের কাছাকাছি সব থেকে বেশি ঘন হয় বায়ুমণ্ডল, তারপরে আস্তে আস্তে কী হয়, বায়ুমণ্ডল আস্তে আস্তে ঘনত্ব কম হতে থাকে এবং তাদের মানে স্তরটা আরও পাতলা হয়ে যায়। তার জন্য নিচের দিকে যে বায়ুমণ্ডল তাকে মানে যেহেতু একটা লেয়ার থাকে, তারপর আর একটা লেয়ার, তারপর আর একটা লেয়ার, তো একটা লেয়ার এর উপরে চাপ দেয়, এই লেয়ার এর উপরে চাপ দেয়, এই লেয়ার এর উপরে চাপ দেয়, মানে কি টোটাল যে নিচে যে স্তরটা থাকবে সে সব থেকে বেশি চাপ দেবে, সেই জন্য ভূপৃষ্ঠে হচ্ছে সব থেকে বেশি চাপটা পড়বে, এবং সেটাকেই আমরা বলবো বায়ুমণ্ডলের চাপ, সেটা যদি আমরা প্রতি একক ক্ষেত্রফলে বা 1 মিটার স্কোয়ার বা 1 সেমি স্কোয়ার এরকমভাবে প্রতি একক ক্ষেত্রফলে সিজিএস হোক বা এসআই পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করবে সেটাই আমরা বলবো বায়ুমণ্ডলের চাপ। এবং এই চাপের মান অ্যারাউন্ড হচ্ছে, যদি আমি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল নিই, একটা ক্ষেত্রফল নিলাম 1 মিটার স্কোয়ার, এরকম যে এই দিকটা 1 মিটার, এই দিকটা 1 মিটার, তাহলে এইটা হচ্ছে আমার 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এই 1 মিটার ক্ষেত্রফলে বায়ুমণ্ডলের চাপ হয় অ্যারাউন্ড 10⁵ নিউটন, 10⁵ নিউটন। তাহলে বুঝতেই পারছো 10⁵ নিউটন কিন্তু অনেকটা বেশি, মানে বায়ুমণ্ডলের চাপ কিন্তু নগণ্য নয়, বায়ুমণ্ডলের চাপ কিন্তু অনেকটাই, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে অনেকটাই, ওটা তোমাকে ধরতে হবেই, কারণ এটা 10⁵ নিউটন অনেকটা বেশি। কিন্তু আমরা যেহেতু পৃথিবীর উপরে থাকি এবং অনেক দিন থেকে থাকতে থাকতে আমরা অভ্যস্ত, সেই জন্য এই চাপ আমাদের কোনো ক্ষতি করে না, বরং না থাকলে বরং আমাদের প্রবলেম হতো। এই যে বায়ুমণ্ডলের চাপ, যে বায়ুমণ্ডলে যে চাপ আছে, সেই যে প্রথম যিনি বলেছিলেন তিনি ছিলেন বিজ্ঞানী টরি শেলি। বিজ্ঞানী টরি শেলি প্রথম বলেছিলেন এবং তিনি পরীক্ষা করে জানিয়েছিলেন। তার এই যে ছবি তুমি দেখছো, এটা তার বিখ্যাত পরীক্ষা, যে তার এই পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে বায়ুমণ্ডল কি আছে, বায়ুমণ্ডলের চাপ আছে, মানে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে কার উপরে, ভূপৃষ্ঠের উপরে বা যে কোনো জায়গাতে বায়ুমণ্ডল, তুমি যেখানে তোমার উপরে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার উপরে চাপ প্রয়োগ করবে, তার মানে যে বায়ুমণ্ডল একটা চাপ প্রয়োগ করে, এবং কতটা চাপ পরিমাপ করে, সেটা কতটা তার পরিমাপ, সেই পরিমাপটাও তিনি বলে গেছেন। তার জন্য তার এই সহজ একটা পরীক্ষা তিনি করে গেছিলেন, সেটাকে আমরা পড়ে থাকি, সেটাকে বলছি টরি শেলির পরীক্ষা। তাতে তিনি কি করেছিলেন দেখো, এখানে তুমি এই ছবিতে দেখতে পাবে ভালো করে, যে একটা নল নিলেন এইভাবে, এই নলটিকে কাঁচ নল নিলেন, তার মধ্যে পারদ ভরে দিলেন। কি ব্যবহার করলেন? পারদ। আমরা কেন পারদ ব্যবহার করছি বা কেন বিজ্ঞানীরা পারদ ব্যবহার করেছেন সেটা আমরা একটু পরেই আমরা দেখব, যে কেন আমরা পারদ ব্যবহার করি, কেন আমরা জল ব্যবহার করি না, তো এটা আমরা পরে দেখছি। কিন্তু এখনকার মতো জাস্ট ধরো যে পারদ ব্যবহার করে তিনি একটা নলে এভাবে ভরে, এই দিকটা তোমার যে দিকটা খোলা ছিল সেখানে আঙুল দিয়ে চেপে ধরে থাকলে, তারপরে একটা পাত্র নিলে, এই পাত্রের মধ্যে আবার পারদ রেখে, এই নলটাকে উল্টো করে তুমি এই যে খোলা মুখ আছে, এই খোলা মুখটাকে ভিতরের দিকে ঢুকিয়ে তারপর তুমি এইভাবে রেখে দিলে। ছবিটা হলো না? এই তার মানে কি এখানে পারদ ছিল, এবার পুরোটা পারদ আছে, আর হচ্ছে তুমি খোলা মুখটাকে এইভাবে পারদের মধ্যে ভরে দিলে। এবার যদি ধরো বায়ুমণ্ডলের চাপ না থাকতো তাহলে কি হতো? বায়ুমণ্ডলের চাপ যদি না থাকতো তাহলে এই ছিল আমার, ধরো এই হচ্ছে আমার নলটা উল্টো মুখে, আর হচ্ছে
এটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের যে পারদ পাত্র, এই পারদের মধ্যে এই পারদ পাত্রের মধ্যে পারদ ছিল আর নলটা এইভাবে এত অবধি রাখা ছিল। যদি আমার বায়ুমণ্ডলের চাপ না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা জানি যে অভিকর্ষের প্রভাবে এই যে পারদ ছিল, এই পারদটা নিচের দিকে গিয়ে এইখানে চলে আসবে এবং কি হতো না, এই যে নলটা খালি হয়ে যেত এবং পুরোটাতে পারদ এরকমভাবে সমানভাবে হতো যদি আমাদের বায়ুমণ্ডলের চাপ না থাকতো। কিন্তু দেখা যায় যে সেটা না হয়ে আমাদের যে নল, এই নলের ভিতরে তোমাদের এখানে পারদ আছে এবং নলের ভেতরেও একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পারদ থেকে যাবে। তাহলে এখানেও পারদ আছে আর এই নলের মধ্যেও পারদ থেকে যাবে, যেটা আমরা যদি আমাদের বায়ুমণ্ডলের চাপ না থাকতো তাহলে কিন্তু পুরো পারদটাই কিন্তু নিচে নেমে গিয়ে এখানে পুরো খালি হয়ে যেত। কিন্তু দেখা যায় পরীক্ষা করে যে পারদ এখানে থাকলেও কিছুটা উচ্চতা পর্যন্ত পারদ থেকে যায় এবং দেখা গেছে এই যে মাপ, এটা হচ্ছে এই যে পারদের যে তল, পারদ পাত্রের যে পারদের তল, সেখান থেকে প্রায় 76 সেমি উচ্চতা পর্যন্ত এই পারদ থেকে যায়। এটা কেন ঘটছে? তার কারণ হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ। এর কারণই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তো যখন তুমি এইভাবে পারদ রাখলে তখন কি হচ্ছে, এখানে একটা এই যে পারদ পাত্রের যে মুক্ত তল, এখানে কি হয়, বায়ুমণ্ডলীয় চাপ থাকে। তো এখানে বায়ু আছে, তো বায়ু থাকলে বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। এই যে চাপের প্রভাবে কি হবে, এই চাপটা সঞ্চালিত হয়ে এই পারদ পাত্রে চলে যাবে। এবার অভিকর্ষের প্রভাবে এই নিচে নামবে, কিন্তু এই যে পারদ পাত্রের চাপ, মানে পারদ পাত্রে যে মুক্ত তল, সেখানে যে গ্যাস আছে, বায়ুমণ্ডল আছে, সে চাপ প্রয়োগ করবে এবং এই পাস্কালের সূত্র অনুযায়ী এই চাপ এখানে সঞ্চালিত হবে এবং এই পারদ পাত্রকে, মানে এই পারদকে কিছুটা হলে এতটা অবধি একটা উচ্চতা পর্যন্ত রেখে দেবে। মানে এই যে পারস্তম্ভে যে চাপ আর এই বায়ুমণ্ডলের চাপ যখন সমান হবে তখন কিন্তু এইভাবে স্থির অবস্থায় থাকবে। এবং এই চাপ, এই যে আমরা বললাম যে কতটা উচ্চতা পর্যন্ত, সেটা হচ্ছে 76 সেমি পারস্তম্ভের উচ্চতা। এবং এটাই বলা হয় যে যখন তাহলে বায়ুমণ্ডলীয় চাপের সাথে এই 76 সেমি পারস্তম্ভের যে চাপ হবে, এই যে 76 সেমি পারস্তম্ভের চাপ, এটাই হবে বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে। আর যদি এটা না হতো, যদি ধরো এই 76 সেমি পারস্তম্ভের চাপ যদি বেশি হতো তাহলে কি হতো, পারস্তম্ভ নিচে পড়ে যেত। আর যদি বায়ুমণ্ডলীয় চাপ বেশি হতো তাহলে পারস্তম্ভ আরও উচ্চতা অবধি চলে যেত। কারণ হচ্ছে এইখানে বায়ুমণ্ডলের চাপ যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, পারদটাকে উঠিয়ে দেবে এইভাবে, কারণ পাস্কালের সূত্র অনুযায়ী চাপটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়ে যাবে। আর যেহেতু দেখা যায় পরীক্ষা করে যে 76 সেমি পারস্তম্ভে অবধি পারদ থাকছে, তার মানেই হচ্ছে যে বায়ুমণ্ডলী যে চাপ দিচ্ছে সেইটা আর এই 76 সেমি যে পারস্তম্ভ তার যে চাপ সেটা সমান হবে। তাই বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান হবে, পারস্তম্ভের চাপের সমান। তাহলে আমরা জানি যে তাহলে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ। এবার চাপ হচ্ছে কি, চাপ হচ্ছে চাপ হচ্ছে পি সমান কি এইচ রো জি। এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে উচ্চতা, কত উচ্চতা, 76 সেমি পারস্তম্ভের উচ্চতা, তাহলে 76। আর হচ্ছে রো হচ্ছে কত, রো হচ্ছে তোমার হচ্ছে এখানে পারদের যে ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 বা 596 আমি ধরতে পারি এত গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা হচ্ছে রো হয়ে গেল। আর জি তো আমরা জানি যে 980 সেন্টিমিটার স্কোয়ার, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এইভাবে তুমি বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু পরিমাপ করতে পারো। আর তাহলে এই হচ্ছে টরিসেলির পরীক্ষা। টরিসেলির পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং তার পরিমাপও আমরা করতে পারি। টরিসেলির পরীক্ষা থেকে আরও দুটি জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে এই যে তুমি এই যে ছবিতে দেখো যে যখনই তুমি পুরো একটা পাত্রতে পুরোটা তুমি পারদ ভরে দিলে, তারপর তুমি উল্টো করে রেখে দিলে এবং যখন এই বাইরে যে বায়ুমণ্ডলীয় চাপ তার সাথে সমান হলো 76 সেমি যে উচ্চতার পারস্তম্ভ, তারপরেও কিছুটা জায়গা দেখবে পারদ নেমে চলে এসছে। মানে পারদ কি পুরোটা ভর্তি ছিল, তারপর কিছুটা নেমে এসে ওই বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান করেছে। এই যে নেমে এলো তার ফলে কি হলো, ভিতরে একটা দেখো শূন্যস্থান তৈরি হলো। এই যে শূন্যস্থান, এটাকে আমরা বলি টরিসেলির শূন্যস্থান।
টরিশেলির শূন্যস্থান। এবার পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আছে যে এটা কি সত্যিই শূন্যস্থান, মানে কোনো কিছুই কি নেই? অ্যাকচুয়ালি তা নয়, এটা প্রকৃতপক্ষে কিন্তু শূন্যস্থান নয়। ওর মধ্যে কি থাকে, যেহেতু আগে কি ছিল, পুরোটা পারদ ভর্তি ছিল, তারপর কিছুটা পারদ নেমে এসে এখানে খালি করে দিয়েছে। কিন্তু এখানে কি থাকে, একটু কিছুটা হলে পারদ বাষ্প থাকে, পারদ বাষ্প থাকে, পারদ বাষ্প থাকে। এবং এই পারদ বাষ্পের চাপ অনেক কম হয়, তাই সেটাকে আমরা নগণ্য হিসাবে ধরে নিতে পারি। তাই আমরা বলতে পারি যে এই যে শূন্যস্থান, এটা হচ্ছে শূন্যস্থান আমরা ধরে নিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু শূন্যস্থান নয়, এটা মনে রাখবে। আর 2 হচ্ছে যে আমরা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায়, সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের যেহেতু আমরা তো জানি যে ভূপৃষ্ঠে সব জায়গাতে সমান উচ্চতা নাই, এরকম যে কোথাও হচ্ছে ধরো সমুদ্রপৃষ্ঠকে আমরা সবসময় কী ধরি, জিরো ধরে রাখি, তারপরে যে কোনো উচ্চতায় তুমি যে কোনো হবে। এবার তুমি যদি ভূপৃষ্ঠ সমুদ্র থেকে যত উচ্চতা যাও, আস্তে আস্তে কী হয়, উচ্চতা বাড়তে থাকে। যেমন ধরো তুমি যদি পুরীতে যাও বা দীঘায় যাও, দীঘা, সেখানে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা সেটাকে আমরা 0 ধরতে পারি, 0। এবার তুমি তারপরে কি এলে, কলকাতায় এলে, কলকাতা, এটা যে কলকাতায় একটু বেশি হবে, উচ্চতা একটু বেশি, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা একটু বেশি। আবার তুমি যদি দার্জিলিং চলে যাও, দার্জিলিং, সেখানে কিন্তু উচ্চতা আরও বেশি, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কিন্তু আরও বেশি। সেই জন্য তুমি যদি এইখানে তোমার সমুদ্রপৃষ্ঠে কী হবে, বায়ুমণ্ডলে যে স্তর বেশি হবে, তাই বায়ুমণ্ডলের চাপ সব থেকে বেশি হবে। বায়ুমণ্ডলের চাপ সব থেকে বেশি কোথায়, সেটা হচ্ছে এই যে সমুদ্রপৃষ্ঠে। এবং যত তুমি উঁচুতে উঠবে তত কী হবে, তোমার অ্যাকচুয়ালি যে বায়ুমণ্ডল আমি বলি না, বায়ুমণ্ডলের যে গভীরতা, টোটাল গভীরতা, এটা তুমি যদি কলকাতা যায় তাহলে কী হলো, এখানে কমে গেল। দার্জিলিং গেলে আরও বায়ুমণ্ডলের উচ্চতা কমে গেল। যেহেতু বায়ুমণ্ডলের গভীরতা কমে যাচ্ছে, তার মানে এইচ কমে যাচ্ছে, তার মানে কি পি সমান এইচ রো জি, তার মানে এইচ কমে যাচ্ছে, মানে কি যে বায়ুমণ্ডলের চাপ কমে যাবে। তাই কলকাতায় যে তুমি চাপ পাবে, দার্জিলিংয়ের চাপ কিন্তু আরও কমে যাবে। সেই জন্য তুমি যদি টরিশেলের পরীক্ষাটা তুমি যদি একবার কলকাতায় করো, একবার দার্জিলিংয়ে করো, তাহলে দেখতে পাবে যে কলকাতাতে তোমার পারস্তম্ভের চাপ যতটা উঠছে, দার্জিলিংয়ে গিয়ে কিন্তু পারস্তম্ভের চাপ আর পারস্তম্ভের যে উচ্চতা সেটা আরও কমে যাবে, মানে চাপ আরও কমে যাবে। তো এই হচ্ছে টরিশেলের পরীক্ষা। এবার হচ্ছে এই যে বায়ুমণ্ডলের চাপ, তার মান কতটা সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখতে পেলাম যে 76 সেমি যে পারস্তম্ভের উচ্চতা হচ্ছে, সেটা হচ্ছে পারস্তম্ভ, সেটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হচ্ছে। তাই এটাকে আমরা বলি যে প্রমাণ যখন বায়ুমণ্ডলের চাপ, সেটা হচ্ছে এই 76 সেমি পারস্তম্ভের চাপ। এবং এই প্রমাণ যখন বলছে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেব, যেটাকে আমরা একটা রেফারেন্স হিসেবে ধরে নেব, তখন সেটাকে আমরা বলছি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এবং সেটার জন্য আমরা এইভাবে ধরি যে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এই কন্ডিশনে যদি আমার 76 সেমি পারস্তম্ভের যে চাপ হয়, 76 সেমি পারস্তম্ভের যে চাপ, সেটাকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 76 সেমি পারস্তম্ভের চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়, কিন্তু যখনই প্রমাণ কথাটা আমি ব্যবহার করব যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কতটা, তখন আমাকে কী কী দেখতে হবে, একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে আমি দেখতে হবে যে সমুদ্রপৃষ্ঠে প্লাস হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, আর 3 নম্বর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো এই 3টে কেন আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠে আমি যেটা বললাম যে বায়ুমণ্ডলের যে গভীরতা সেটা সব থেকে বেশি হয়, তাই সমুদ্রপৃষ্ঠটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি, কারণ ওটার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 0, এটা হচ্ছে 0, আমরা 0 ধরতে পারি, তাই এটা আমরা প্রমাণ হিসেবে ধরতে পারি। 45 ডিগ্রি অক্ষাংশ কেন ব্যবহার করা হয়, 45 ডিগ্রি মানে এই যে পৃথিবী আছে, পৃথিবীর 0 অক্ষাংশ মানে হচ্ছে নিরক্ষরেখা, 0 অক্ষাংশ মানে হচ্ছে 0 ডিগ্রি মানে হচ্ছে নিরক্ষরেখা, 90 ডিগ্রি মানে হচ্ছে এই যে এটা 90 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে মেরু।
আর 45 ডিগ্রি অক্ষাংশ মানে যে এইটা, অ্যারাউন্ড এইটা। এই জায়গাতে দেখা গেছে যে জি এর মান, যেহেতু আমরা জানি যে জি এর মান বিভিন্ন জায়গায় ভূপৃষ্ঠে বিভিন্ন রকম হয়, তো নিরক্ষরেখার এখানে জি এর মান কিন্তু অনেক কমে যায়, আর মেরুতে কিন্তু জি এর মান অনেকটা বেশি থাকে। দেখা গেছে যে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান হচ্ছে অ্যারাউন্ড, যেটা আমরা পাই 980.7 সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। এটা হচ্ছে আমার 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান। এবং পৃথিবীর যে গড় অভিকর্ষীয় ত্বরণ, যে নিরক্ষরেখায় কতটা, গোটা পৃথিবীতে যত আছে সেটাকে গড় করলে, অ্যাভারেজ করলে যেটা পায়, সেটা দেখা গেছে যে 45 ডিগ্রি অক্ষাংশে যা পায় তার সাথে অলমোস্ট সমান হয়। মানে পৃথিবীর যে গড় অভিকর্ষীয় ত্বরণ সেটা 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষীয় ত্বরণের সমান হয়। তাই আমরা 45 ডিগ্রি অক্ষাংশকে আমরা ধরে নেব স্ট্যান্ডার্ড হিসাবে। আর একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ হচ্ছে যে পারদের যে ঘনত্ব, আমরা যেহেতু পারদ ব্যবহার করছি পরিমাপ করার জন্য, যে 76 সেমি পারস্তম্ভের চাপ, এবার পারদের ঘনত্বর ওপরে তো ডিপেন্ড করে না, পি সমান হচ্ছে এইচ রো জি, তাহলে জি এর ওপর ডিপেন্ড করছে, তাই আমি বললাম 45 ডিগ্রি অক্ষাংশ। এইচ এর উপর ডিপেন্ড করছে, সেই জন্য আমি বলছি যে অবশ্যই সমুদ্রপৃষ্ঠ থেকে আমি ধরতে হবে, সমুদ্রপৃষ্ঠটিকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। আর রো হচ্ছে পারদের ঘনত্ব, এবং এই রো হচ্ছে তোমার উষ্ণতার সাথে পরিবর্তিত হয়। তাই আমরা ধরে নেব যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পারদের যে ঘনত্ব, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেব, যার মান হচ্ছে 13.596 সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে তোমার পারদের ঘনত্ব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এইগুলো ব্যবহার করে আমরা কি করব, আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বার করব। তো সেটা কত, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তার মান হচ্ছে, দেখো এইচ রো জি, পি সমান হচ্ছে এইচ রো জি। এইচ কত, এইচ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, মানে 76 সেমি। রো কত, পারদের ঘনত্ব কত, 13.596 গ্রাম পার সেমি কিউব। আর জি কত, 980.7 সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। এটা হচ্ছে, এগুলো সব কিন্তু সিজিএস পদ্ধতিতে আমি বার করছি। তাহলে এগুলো যদি গুণ করো, তাহলে তুমি পাবে টোটাল যেটা হবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। আর এটাকে যদি তুমি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর যদি এসআইতে কনভার্ট করো তাহলে তুমি পাবো, যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে, তাহলে 10⁻⁴, আর ডাইন থেকে তুমি যদি নিউটনে যেতে, তাহলে 10⁻, তোমার হচ্ছে 5 হচ্ছে 10⁵, তাহলে তুমি পাবে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা তোমার হচ্ছে এসআই পদ্ধতিতে, আর এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। এবার আরও একটা একক আছে যেটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে বার, বাংলাতে লিখলে বার। এই এক বার সমান হচ্ছে 10⁶, এই যে 10⁶, এটাকে বলা হয় 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, একবার। তার মানে প্রমাণ যে বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার বা এটিএম লেখা হয়। এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। এই 1 ATM মানে হচ্ছে আমার, তাহলে দেখো 10⁶ হচ্ছে কি একবার, আর 1.013, তাহলে 1.013 বার। এটাই হচ্ছে আমার 1 ATM মানে হচ্ছে 1.013 বার, আর এটাই মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার সমান হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল লিখি, তাই এটাকে লিখতে পারি 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তো এই হয়ে গেল তোমাদের যে বিভিন্ন যে একক, তার সাথে সম্পর্ক। আরও একটা একক ব্যবহার করা হয়, সেটাকে বলা হয়, যেহেতু আমরা পারস্তম্ভের উচ্চতাকে আমরা সেন্টিমিটার বলা হয়, সেন্টিমিটার দিয়ে ব্যাখ্যা করি যে পারস্তম্ভের সেন্টিমিটার, এত সেন্টিমিটার উঠলো। আর যেহেতু পারদ ব্যবহার করা হয়, সেহেতু এইচজি আমরা লিখতে পারি, মার্কারি। তো মার্কারিকে এইভাবে তার যে সংকেত, সেটা হচ্ছে এইচজি। তাই আমরা অনেক সময় এটাকে লিখতে পারি যে সেমি এইচজি। বায়ুমণ্ডলীয় চাপের একক সেমি এইচজি হতে পারে, সেন্টিমিটার অফ মার্কারি, বা মিমি এইচজি, মিলিমিটার অফ মার্কারি।
এই এককগুলোও ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে তোমার হচ্ছে বায়ুমণ্ডলের একক। এবং প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত তাহলে? এই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, সেটা হচ্ছে 1 ATM মানে হচ্ছে 1.013 বার, মানে হচ্ছে 1.013 × 10⁶ tan/সেমি স্কোয়ার, সমান হচ্ছে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা 1.013 × 10⁵ পাস্কাল। এটা হচ্ছে পাস্কাল। এই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান। এবার সমসত্ব বায়ুমণ্ডলের উচ্চতা। তাহলে ধরে নিলাম যে এই যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান আমি পেলাম, আর সমসত্ব বায়ুমণ্ডলের উচ্চতা কত? মানে হচ্ছে যে আমরা তো বললাম যে বায়ুমণ্ডল যেটা আছে সেটা কিন্তু অসমসত্ব। অসমসত্ব মানে হচ্ছে তার যে ঘনত্ব সেটা অসমান। সব জায়গাতে সমান নয়। মানে তোমার যে ভূপৃষ্ঠে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের কাছে ঘনত্ব অনেক বেশি, তারপরে ঘনত্ব কম, তারপরে আরও কম, তারপরে আরও কম, আরও কম। এবার বলছে যে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের চাপ কত আমি পাচ্ছি, যেটা হচ্ছে 76 সেমি পারস্তম্ভের সাথে তারস্তম্ভের চাপের সাথে সমান হচ্ছে। তাহলে বলো যে তাহলে এই যে 76 সেমি পারস্তম্ভের যে চাপ, ঠিক আছে, এই যে তার মান যেটা আমি পেলাম, এটা যদি আমি ধরে নিই যে বায়ুমণ্ডল পুরো সমসত্ব, মানে সব জায়গায় ডেনসিটি সমান যদি হতো, তাহলে কতটা উচ্চতার বায়ুমণ্ডল হলে এই 76 সেমি পারস্তম্ভের চাপের সাথে সমান হতো? তাহলে 76 সেমি পারস্তম্ভের যে চাপ, সেটা হচ্ছে পিক সমান কি কত, এইচ রো জি। সেটা এইচ হচ্ছে 76 গণিত যেটা রো হচ্ছে 13.596 গণিত জি হচ্ছে তোমার হচ্ছে 980.7। এই যে তার সাথে সমান হবে কতটা বায়ুমণ্ডলের চাপ। তাহলে ইজি এটা বার করা যে বায়ুমণ্ডলের চাপ, যদি এই বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি সমান হচ্ছে এইচ রো জি। তাহলে এখানে এইচ যদি আমি ধরি বায়ুমণ্ডল নিই, তাহলে এইচ হবে বায়ুমণ্ডলের উচ্চতা, রো হবে কত, বায়ুমণ্ডলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবার বায়ুমণ্ডলের উচ্চতা আমি বার করব এইচ, তাহলে এইচ গণিত রো হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব। বায়ুমণ্ডলের ঘনত্ব হয় যে গড় ঘনত্ব, সেটা হচ্ছে তোমার 0.001293 গ্রাম পার সেমি কিউব। তাহলে এইচ গণিত 0.001293 ইন্টু জি সমান হবে এই যে 76 সেমি পারস্তম্ভের চাপের সাথে সমান, তার মানে 76 গণিত 13.596 গণিত জি, যে কেটে গেল, এখান থেকে তুমি এইচ পাবে। এইচ তোমার হবে অ্যারাউন্ড 8 কিলোমিটার। এইটা হচ্ছে সমসত্ব বায়ুমণ্ডল উচ্চতা। মানে বায়ুমণ্ডলের যে টোটাল যে বায়ুমণ্ডল সেটার চাপ হবে, যদি আমি সমসত্ব বায়ুমণ্ডল নিয়ে, মানে সব জায়গায় যদি বায়ুমণ্ডলের ঘনত্ব সমান হয়, তাহলে 8 কিলোমিটার বায়ুমণ্ডল উচ্চতার যে চাপ, সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো এই হচ্ছে, মানে যদি আমাদের বায়ুমণ্ডলের ঘনত্ব সব জায়গায় সমান হতো, তাহলে তার বিস্তৃতি কত হচ্ছে 8 কিলোমিটার। কিন্তু আমরা দেখলাম কত, বিস্তৃতি হচ্ছে 1600 কিলোমিটার। তার জন্য বলা যায় যে বায়ুমণ্ডল কিন্তু অসমসত্ব, সব জায়গায় ঘনত্ব সমান নয়। এবার এই যে বায়ুমণ্ডলের চাপ, এটা পরিমাপ করার একটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্র দিয়ে আমরা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ আমরা পরিমাপ করতে পারি। এবং এটা এই যে ছবি দেখছো, এরকম একটা এই যন্ত্র থাকে, যেটা দিয়ে আমরা বায়ুমণ্ডলের চাপ ব্যবহার করতে পারি। এবার বিভিন্ন রকমের ব্যারোমিটার পাওয়া যায়। তার মধ্যে একটা 14-এর ব্যারোমিটার আছে, 14-এর ব্যারোমিটার, যেটা আছে খুব ব্যবহার করা হয় সূক্ষ্ম পরিমাপ করার জন্য। তো 14-এর ব্যারোমিটার কি না, এখানেও তুমি অ্যাকচুয়ালি বেসিক যে জিনিসটা ব্যারোমিটার আমরা দেখলাম, যে এরকম একটা পারদ নল থাকবে, আর এই পারদ নলটা এখানে পারদ ভর্তি থাকলো, আর তোমার যে এটা একটা পাত্রের মধ্যে থাকবে, এই পাত্রেও পারদ ভরা থাকবে। এবার এইখানে যে উচ্চতা পাবো, সেটাই হচ্ছে আমার পারস্তম্ভের যে উচ্চতা পাবো, সেখান থেকে এই উচ্চতাটা বার করে নিয়ে তার সাথে পারদের ঘনত্ব গুণ করে দিয়ে, জি গুণ করে দিলে আমি বায়ুমণ্ডলের চাপ পাচ্ছি। তাহলে এইভাবেই কিন্তু আমরা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করবি। এবং এটাকে আরও ভালোভাবে সূক্ষ্ম পরিমাপ করার জন্য কি করেছে, 14-এর ব্যারোমিটার ব্যবহার করা হয়। যেখানে হচ্ছে এরকমভাবে তুমি দেখতে পারো যে এইখানে এই যে ছবি দেওয়া আছে, যে এই যে এবি নল, এখানে এবি নল এইভাবে রাখা থাকে,
এরকমভাবে এবি নল রাখা থাকে। আর যে সিডি হচ্ছে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে পারদ ভরা আছে সিডি। এই যে দেখতে পাচ্ছে ডি এখানে কালো রঙের, এই কালো রঙটা হচ্ছে পারদ ভরা আছে। আর এইখানে যে কালো দেখতে পাচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে পারদ দেখা যাচ্ছে। তো এখানে একটা কাঁচ নল লাগানো থাকে যাতে পারদটা দেখা যায়। এখানে কিছু স্কেল লাগানো থাকে যে কতটা উচ্চতা অবধি পারদটা উঠছে সেটা দেখার জন্য এই স্কেলগুলো লাগানো থাকে। এবং পারদের যে স্কেল সেটা হচ্ছে এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্ট অবধি তোমার হচ্ছে এখানে ছবিতে দেখো যে ওকে এখানে যে সি পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই সি পয়েন্টে দেখো যে এখানে বলা এটাকে বলে ওই স্কেলটা এখান থেকে শুরু হয়েছে এবং স্কেলটা পুরোটা এতটা অবধি আছে। তো পারদ যতটা অবধি থাকবে দেখো এখানে এতটা অবধি আছে, তো এই যে উচ্চতা এটাই হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান হবে। এবং কতটা হবে তো কেন হবে সেটা দেখার জন্য তোমাকে এখানে দেখো একটা স্ক্রু লাগানো আছে, এখানে ডি এখানে হচ্ছে একটা পর্দা আছে, চামড়ার পর্দা লাগানো থাকে। এই ইকে ঘুরিয়ে চামড়ার পর্দাকে এই যে চামড়ার পর্দা এখানে বায়ু পাস করতে পারে, তো এইখানে যে চাপটা হবে সেটা বায়ুমণ্ডলের চাপের সমান হবে। তো আমি যদি ইকে ঘোরাই তাহলে এই ডিটা গিয়ে এখানে গিয়ে ঠেকবে এবং এই যে এখানে দেখো একটা আইভরি পিন থাকে সেখানে গিয়ে এই পারস্তম্ভটা ঠেকে যাবে। তো উচ্চতা আমি তখন 0 ধরবো এবং এখান থেকে যে টোটাল উচ্চতা মানে এইখানে পারদ কতটা অবধি থাকবে সেই উচ্চতাটা পরিমাপ করে সেটা আমি পাবো এইচ, এবং এইচের সাথে রো গুণ করবো তারপর জি গুণ করবো, তাহলেই আমি কি পাবো এই যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপের মান পেয়ে যাব, বায়ুমণ্ডলের চাপের মান পাবো। তো এই হচ্ছে বেসিক যে কনসেপ্ট যে তোমার কতটা পারস্তম্ভ উচ্চতা উঠছে পারদের তল থেকে, সেটা হচ্ছে এইচ আমি পরিমাপ করে তার সাথে রো গুণ করবো তার সাথে জি গুণ করবো, তাহলেই আমি কী পাবো বায়ুমণ্ডলের চাপ পেয়ে যাব। এই হচ্ছে তোমার ফর্টেনের ব্যারোমিটার। এবার কেন আমরা পারদ ব্যবহার করি তার কিছু কারণ আছে। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা হচ্ছে পারদ। তাহলে দেখো খুব একটা চকচকে দেখাচ্ছে পারদ এবং চোখে বোঝা যাচ্ছে। এবার পারদের পরিবর্তে কী কী ব্যবহার করা যেত, যেমন ধরো জল আমরা খুব আমাদের ব্যবহারিক কাজে ব্যবহার করা জল, তারপর আরও আছে গ্লিসারিন আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কেন আমরা ব্যবহার করি না তার কারণ আছে, একটা কারণ হচ্ছে যে ঘনত্ব। পারদের ঘনত্ব হচ্ছে 13.596, যেখানে জলের ঘনত্ব হচ্ছে 1, আর গ্লিসারিনের যে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 1.3। এবার আমরা জানি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এইচ রো জি, তাহলে ঘনত্ব বাড়লে অবশ্যই এইচ কমবে। এবার যদি পারদের ক্ষেত্রে এইচ হচ্ছে আমরা জানি 76, তাহলে 76 গণিত রো হচ্ছে 13.596 ইন্টু জি, তাহলে এটা দেখতে পাচ্ছ যে এইচ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/ρ। তাহলে এটা হচ্ছে পি, তাহলে পি যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক তাহলে পি সমান হচ্ছে এইচ রো জি, তাহলে এইচ হচ্ছে 1/ρ এর সাথে প্রপোর্শনাল। রো যদি কমে তার মানে এইচ বাড়বে। মানে তুমি যদি পারদ নাও তাহলে তোমার 76 হচ্ছিল, তুমি যদি জল নাও তাহলে জলের রো যেহেতু আলাদা, দেখো জলের ঘনত্ব কিন্তু অনেক কমে গেল, তাই এইচ কিন্তু অনেক বেড়ে যাবে এবং দেখা যাবে জলের ক্ষেত্রে সেটা হচ্ছে 10। এটা যেখানে পারদের ব্যবহার করলে তুমি 76 সেমি পারদ ব্যবহার করছিলে, 76 সেমি পারদস্তম্ভ হচ্ছিল, তুমি জল ব্যবহার করলে সেটা হবে তোমার প্রায় 10 মিটার। মানে 10 মিটার জলস্তম্ভের যে চাপ সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হবে। তুমি যদি গ্লিসারিন ব্যবহার করো, এটা হচ্ছে পারদের ক্ষেত্রে, এটা হচ্ছে জলের ক্ষেত্রে, আর যদি গ্লিসারিন ব্যবহার করো তাহলে এটা হবে প্রায় 8 মিটার। তার মানে তোমাকে 10 মিটার জলস্তম্ভের উচ্চতা তুমি যদি দেখো তার যে চাপ সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সাথে সমান। এবার তুমি তো চাও সবসময় যে না যন্ত্রটা যেন ছোট হোক, ছোট যন্ত্র, কারণ সব জায়গায় ব্যবহার করতে সুবিধা হবে, নিয়ে যেতে সুবিধা হবে। তুমি 10 মিটার বড় একটা যন্ত্র নিয়ে যাবে নাকি একটা ছোট্ট একটা 1 মিটারও না, জাস্ট একটা 76 সেমি মানে কি 100 সেমি মানে 1 মিটার একটা যন্ত্র নিয়ে গেলে তোমার হয়ে যাবে। তো অবশ্যই সেই জন্যই যেহেতু ছোট যত বেশি ছোট হয় তত ভালো ব্যবহার করার জন্য, সেহেতু আমরা পারদ ব্যবহার করি। আর তার কারণে যে পারদের ঘনত্ব কিন্তু অনেক বেশি হয় জল বা গ্লিসারিনের তুলনায়, সেই জন্য আমরা পারদটাকে বেশি ব্যবহার করি। এবার এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন ধরো পারদ হচ্ছে এই যে কাঁচনলের মধ্যে তো পারদ থাকে, এই পারদ এই কাঁচনলের গায়ে লেগে থাকে না, যেটা জল লেগে থাকে বা গ্লিসারিন লেগে থাকে, পারদ কিন্তু লেগে থাকে না। পারদ কিন্তু সহজেই আমরা পেয়ে যাই। তারপর দেখো ছবিতে দেখতে পাচ্ছ পারদ কিন্তু বোঝা যাচ্ছে চকচক করছে, তো পারদ কিন্তু সহজেই বোঝা যায়, পাট নিতে সুবিধা হয়।
তারপরে হচ্ছে পারদ হচ্ছে তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। তাপের যেহেতু সুপরিবাহী, তার মানে উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে পুরো যে পাত্রে পারদ আছে তাহলে এক জায়গায় উষ্ণতা পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে তাপ পরিবাহিত হয়ে যাবে এবং সব জায়গায় উষ্ণতা কিন্তু সমান হবে। তাই খুব সহজে কিন্তু আমরা বলতে পারি যে উষ্ণতা অপরিবর্তিত থাকবে, সব জায়গাতে উষ্ণতা কিন্তু সমান থাকবে। আর এই যে পারদ ব্যবহার করলে যে পারদ বাষ্প এই যে শূন্যস্থান তৈরি হয় সেখানে পারদ বাষ্প থাকে, তার চাপ অনেক কম হয় এবং সেই জন্য আমরা সেটাকে নগণ্য করতে পারি। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারদের যে হিমাঙ্ক, হিমাঙ্ক মানে হচ্ছে যেটা হচ্ছে তরল থেকে কঠিনে পরিণত হয় যে উষ্ণতায়, সেটাকে বলা হয় হিমাঙ্ক। সেই হিমাঙ্ক হচ্ছে -13.ডিগ্রি সেলসিয়াস। মানে -13.ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বেশি উষ্ণতায় পারদ সবসময় কিন্তু তরলই থাকে। তাই তুমি যদি আমেরিকা বা ইউরোপ যাও যেখানে ঠান্ডা থাকে সবসময়, সেখানে টেম্পারেচার -20 ডিগ্রি থাকতে পারে, তো সেখানেও কিন্তু তোমার কিন্তু পারদ কিন্তু তরল অবস্থাতেই থাকবে, মানে সেটা কঠিন হয়ে যাবে না। যেখানে জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কী হয়, বরফ হয়ে যায়। তাই তুমি যদি বরফ হয়ে গেল সেটা তো চলাফেরা করতে পারবে না, তোমার ওঠানামা করতে পারবে না ওই নলের মধ্যে দিয়ে, সেই জন্য জল তুমি ব্যবহার করতে পারবে না। যেহেতু পারদের ক্ষেত্রে হিমাঙ্ক অনেক কম, -39 ডিগ্রি সেলসিয়াস, তার মানে -25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু পারদ কিন্তু তরল, তাই তুমি ব্যারোমিটারে আরামসে পারদ ব্যবহার করতে পারো। তো এইরকম বিভিন্ন কারণের জন্য আমরা কি করি, পারদ ব্যবহার করি ব্যারোমিটারে। আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারও কিন্তু হচ্ছে যে চাপ পরিমাপের যন্ত্র, চাপমান যন্ত্র বলা হয়, চাপমান যন্ত্র। এটা কার ক্ষেত্রে, যদি ধরো একটা ক্লোজ, যদি একটা চারিদিক বন্ধ যদি একটা পাত্র আছে, তার মধ্যে কতটা চাপ আছে, তার মধ্যে ধরো গ্যাস আছে, কোনো গ্যাস, মানে গ্যাস থাকলেও বা না থাকলেও বা কিছু তো একটা আছে, সেটা শূন্যস্থানও হতে পারে বা গ্যাসও থাকতে পারে, সে কতটা চাপ দেবে, তার ভিতরে যে কতটা চাপ দিচ্ছে সেটা পরিমাপ করার জন্য আমরা কী ব্যবহার করি, ম্যানোমিটার। ম্যানোমিটার। তাহলে কোনো একটা ক্লোজড বা আবদ্ধ পাত্রে যদি আমি গ্যাস বা বায়ু রাখি, তার চাপ পরিমাপ করার জন্য আমরা কি করি, ম্যানোমিটার ব্যবহার করি। ম্যানোমিটার দু রকমের হয়, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার আর একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। ধরো এরকম হলো যে আমরা যে বায়ুমণ্ডলীয় চাপ বার করলাম, বায়ুমণ্ডলীয় চাপ, এবার ধরো কোনো একটা ক্লোজড বা আবদ্ধ পাত্রে কোনো একটা গ্যাস আছে যার চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের অলমোস্ট সমান বা কাছাকাছি, তখন আমরা খোলামুখ ম্যানোমিটার ব্যবহার করি। তো কী করায়, যেমন ছবিতে দেখো যে এরকম একটা ক্লোজ পাত্রে ধরো এরকমভাবে এখানে আবদ্ধ বায়ু রাখলাম, আবদ্ধ বায়ু রাখা হলো, তারপরে একটা নল থাকলো এইরকম ইউ আকৃতির নল, তারপরে এটা হচ্ছে খোলামুখ, মানে এটা কিন্তু খোলা, এবং আমরা কি করলাম, এখানে একটা পারদ ঢেলে দিলাম, তাহলে কি হলো, পারদ এরকম চলে এলো। এবার এই যে আবদ্ধ বায়ু আছে এখানে ভিতরে, এই আবদ্ধ বায়ুর চাপ, ঠিক আছে, বায়ুমণ্ডল, এবার এখানে যেহেতু খোলামুখ আছে তাহলে বায়ুমণ্ডল, এখানে কিন্তু বায়ু থাকবে, বায়ুমণ্ডলের চাপ পড়বে এখানে, আর এখানে যে আবদ্ধ বায়ু তার চাপ পড়বে এখানে। এবার ধর যদি দুটি সমান হয়, মানে এইটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, যদি আমি বললাম যে P0 আর এটা হচ্ছে এই চাপটা হচ্ছে P, এই দুটো যদি সমান হয় তাহলে মানে এইটা হচ্ছে এই স্কেল আর এই স্কেল, এই দুটো উচ্চতা সমান হবে, তার মানে P সমান P0 হলে এই উচ্চতা দুটো সমান হবে, মানে পারদের যে উচ্চতা সেটা কিন্তু দুটো নলের সমান হবে। এবার যদি ধরো P বেশি হলো, P যদি বেশি হয় তাহলে মানে কি, এইখানে চাপ বেশি পড়বে আর এইখানে হচ্ছে পারদ কিন্তু এতটা উচ্চতা উঠে যাবে। P যদি বেশি হয় তার মানে এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তার মানে এই যে পার্থক্য হলো উচ্চতার পার্থক্য, সেইটা হবে এই যে পারস্তম্ভের উচ্চতার পার্থক্য, তার মানে তখন আমি লিখতে পারি যে P সমান হবে P0 প্লাস H রো জি। এটা যদি H হয় তাহলে আমি লিখতে পারি P সমান হচ্ছে P সমান P0 প্লাস H রো জি। আবার যদি উল্টো হয়, মানে যদি Pটা যদি কম হয় তাহলে কি হবে, যে এই নলে তোমার হচ্ছে এতটা অবধি যদি তোমার থাকে, তাহলে বায়ুমণ্ডল চাপ যদি বেশি হয় তাহলে এখানে কিন্তু পারদ অনেকটা নেমে যাবে এবং এইখানে পারদ কিন্তু অনেকটা উপরে উঠে যাবে। তখন তাদের মধ্যে যে পার্থক্য H সেটা নিলাম, তাহলে তখন লিখতে পারি P সমান হচ্ছে P0 মাইনাস H রো জি। তখন বায়ুমণ্ডলের চাপ অনেক বেশি, মাইনাস H রো জি হচ্ছে তখন এই আবদ্ধ পাত্রের যে গ্যাসের চাপ সেটা আছে। তাহলে আমি বায়ুমণ্ডলের চাপ আমি পরিমাপ করতে পারি, আর এই পারস্তম্ভের উচ্চতা আমি পরিমাপ করতে পারি,
আর ঘনত্ব তো জানি, তাহলে আমি কি P0 মাইনাস এইচ রোজি পেয়ে যাবো বা P0 প্লাস এইচ রোজি পেয়ে যাবো, সেখান থেকে আমি পি পেয়ে যাবো। পি হচ্ছে এই যে আবদ্ধ পাত্রে যে গ্যাসের চাপ সেটা পেয়ে যাবো। তো এইভাবে আমরা খোলামুখ ম্যানোমিটারে আমরা আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ বার করতে পারি। এবং এটা খুব ব্যবহার করতে সুবিধা হয় যখন হচ্ছে কি বললাম যে এই বায়ুমণ্ডলের চাপের সাথে মানে পি আর P0 হচ্ছে অলমোস্ট কাছাকাছি যদি হয় তাহলে আমি ব্যবহার করতে পারি। এর P0 যদি অনেক বেশি হলো আর পি অনেক কম হলো তাহলে কিন্তু অনেক নগণ্য হয়ে যাবে, তখন কিন্তু পরিমাপ করা খুব একটা সহজ হবে না। সেই জন্য আমরা তখন ব্যবহার করব বদ্ধমুখ ম্যানোমিটার। বদ্ধমুখ ম্যানোমিটারে কি করা হয় যে যদি হচ্ছে আমরা যে একটা বদ্ধ যে জায়গাতে যে আবদ্ধ বায়ু আছে তার চাপ যদি অনেক কম হয়, মানে খুবই নগণ্য, বাট কতটা সেটা আমাকে পরিমাপ করতে হবে, তার চাপ যদি অনেক কম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করতে হবে। তো সেই জন্য এটা একই যন্ত্র এরকমভাবে কাঁচ নল নিলাম এরকমভাবে, কিন্তু কি করলাম আগে খোলা রেখেছিলাম, এটাকে বন্ধ করে দিলাম। তার মানে এখানে আর বায়ুমণ্ডলীয় চাপের কোনো গল্প থাকলো না। তার মানে কি এবার যদি তুমি এখানে ধরো কোনো রকমভাবে এইভাবে তোমার পারদ যদি এইভাবে রেখে দাও, পারদ এভাবে রেখে দিলে, ঠিক আছে, এবার পারদ দিয়ে দিলে, তার মানে কি এবার তোমার এই যে চাপ, এই যে আবদ্ধ গ্যাসের যে চাপটা পড়বে, ঠিক আছে, আর তুমি যদি এইখানে আবদ্ধ গ্যাসে যদি চাপ না থাকতো তাহলে কি হতো না, এই যে ইউ নলে সমান উচ্চতা অবধি পারদ থাকতো, রাইট, যদি আমার দুই দিকে যদি ক্লোজ থাকে, ঠিক আছে। ধরো এখানে আবদ্ধ পাত্রের চাপ হচ্ছে পি হচ্ছে এখানে 0, তার মানে কি এই দুটো নলের উচ্চতা কিন্তু মানে পারদ এতটা আর এতটা অবধি থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে এতটা অবধি পারদ থাকবে, কিন্তু যদি আমার এখানে চাপ পড়ে তাহলে কি হবে, পারদটা উপরে উঠাবে। তার মানে কি তুমি দেখতে পাবে যে এই যে নলটা এরকমভাবে এই, তো পারদটা যেহেতু এখানে চাপ পড়ছে এই গ্যাসের চাপ, তো সেহেতু এই পারদটা একটু উঠে গিয়ে এতটা অবধি থাকলো। তাহলে এই যে উচ্চতার পার্থক্য তুমি বার করতে পারবে সেটাই হবে এইখানে চাপের সমান। তার মানে পি হবে এই যে এই উচ্চতার যে পারস্তম্ভের চাপ H0G তার সাথে সমান হবে। তো এইভাবে তুমি কি করতে পারো, তুমি এই উচ্চতাটা পরিমাপ করে নিলেই তুমি এই যে আবদ্ধ পাত্রে, এই যে আবদ্ধ পাত্র ছিল, আবদ্ধ পাত্রে যে গ্যাস আছে তার চাপ তুমি আরামসে বার করতে পারছো। তো এইভাবে বদ্ধমুখ ম্যানোমিটারে আমরা গ্যাসের চাপ পরিমাপ করতে পারি। তো এই যে ম্যানোমিটার দু রকমের, বদ্ধমুখ আর খোলামুখ। আমি বললাম কি খোলামুখ ম্যানোমিটার কখন ব্যবহার করব, যখন হচ্ছে বায়ুমণ্ডলীয় যে চাপ আর যে গ্যাসের চাপ তুমি বার করতে চাও সেটা যদি অলমোস্ট কাছাকাছি হয় তখন। আর বদ্ধমুখ ম্যানোমিটারে তুমি মানে যদি যে আবদ্ধ গ্যাস আছে তার চাপ যদি খুবই কম হয় বায়ুমণ্ডলীয় চাপের থেকে, তাহলেও কিন্তু পরিমাপ করতে পারবে, তখন হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। ওকে, এই হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলীয় চাপ আমরা পড়লাম। এবার দুটো কোশ্চেন করে নেব। একটা কোশ্চেন হচ্ছে যে 102 মিটার উচ্চতা কোনো বহুতল অট্টালিকার একতলায় একটি ব্যারোমিটার 760 মিটার পার দেয়। তাহলে একটা বহুতল অট্টালিকা আছে, ঠিক আছে, এরকম, যার উচ্চতা হচ্ছে কত, 102 মিটার। এর একতলা মানে ধরো গ্রাউন্ড ফ্লোরে একটি ব্যারোমিটার হচ্ছে, ব্যারোমিটারের পার্ট হচ্ছে 760 মিলিমিটার, মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ দিচ্ছে। এবার ওই অট্টালিকার শীর্ষে মানে এই উপরে গেলে ব্যারোমিটারের পার্ট কত হবে সেটা আমাকে বার করতে হবে। তার মানে তোমার এবার দেখো যে এই যে অট্টালিকার যে একতলায় মানে নিচে, আর যে শীর্ষে যেখানে যে চাপের পার্থক্য মানে এই যে এইচ, এখানে এই যে চাপের পার্থক্য কি হচ্ছে, এইখানে ধরো চাপ হচ্ছে P1, এখানে হচ্ছে P2, তাহলে P1 মাইনাস P2 এই যে পার্থক্য এটা কত হবে, এইচ উচ্চতা বিশিষ্ট যে পারস্তম্ভ তার সাথে সমান হবে, পারস্তম্ভের চাপের সাথে সমান হবে। তার মানে তুমি এখানে পরিমাপ করছো পারদ, এখানে পরিমাপ করছো পারদ নিয়ে, এখানে পারদের যে উচ্চতা হবে আর এখানে পারদের উচ্চতা কী হবে, আলাদা হবে, যেহেতু P প্রপোর্শনাল টু H। তার মানে এখানে এবার চাপ কম, এখানে চাপ বেশি হচ্ছে আমরা জানি, যেহেতু অট্টালিকার নিচে চাপ বেশি হবে, সেহেতু এইখানে তোমার যে পারদ যতটা উঠবে এখানে পারদ তত কম উঠবে। তো সেই জন্য যে পারস্তম্ভে যে চাপের যে এইচ উচ্চতা, এইখানে যে এইচ আমাদের পার্থক্য আসছে সেটাই হবে কি হবে
না তোমার ওকে ব্যারোমিটারের পার্ট যেটা হবে সেটা আমাকে বার করতে হবে। সেই জন্য এইচ হচ্ছে যে ব্যারোমিটারের পার্টের যে পার্থক্য, সেই এইচ তোমার যে এই যে দুটো চাপের পার্থক্যের সাথে সমান হবে। এবার এই যে P2 মাইনাস P1 মাইনাস P2 এটা কত হবে? P1 মাইনাস P2, যেহেতু P2 বেশি তার মানে যে P2 মাইনাস P1, এর চাপ কত? P2 মাইনাস P1 এর চাপের মান হচ্ছে তোমার বায়ুর যেহেতু গড় ঘনত্ব দেওয়া আছে 1.24 গ্রাম পার লিটার, তার মানে হচ্ছে এইচ গণিত রো গণিত জি, মানে এইচ হচ্ছে কত? 102 মিটার, 102 মিটার, মিটার থেকে সেন্টিমিটার গেলে ইন্টু হচ্ছে 100, ইন্টু রো হচ্ছে ঘনত্ব 1.24 গ্রাম পার লিটার দেওয়া আছে। তাহলে 1.24 1 লিটার মানে 1000 মানে 1000 সেমি কিউ, তার মানে 1.24 বাই 1000 গ্রাম পার সেমি কিউ। তাহলে 1.24 বাই 1000 গণিত হচ্ছে জি, জি হচ্ছে কত? জি হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এই দুটি জায়গার মধ্যে বায়ুমণ্ডলের চাপের পার্থক্য। এবার ব্যারোমিটার দিয়ে যখন পরিমাপ করছো, তোমার যখন নিচে পরিমাপ করছো তুমি পাচ্ছ 760 মিটার, উপরই পরিমাপ করলে তোমার কি হবে? তোমার কতটা হবে? তো সেই জন্য তোমাকে এইখানে যে পার্ট পাচ্ছ আর এইখানে পার্ট পাচ্ছ তাদের যে পার্থক্য হবে সেটাই হবে বায়ুমণ্ডলের চাপের পার্থক্য এই দুটো জায়গার মধ্যে। তো সেটা আমরা পেয়েছি এখান থেকে, এবার সেটাই আমরা কিন্তু পারদের সাথে ইকুয়াল করব। তাহলে পারস্তম্ভ এখানে যতটা উঠবে আর এইখানে যতটা উঠবে তাদের যে পার্থক্য হবে, ধরো এখানে H1 উঠলো, এখানে H2 উঠলো, তাহলে H1 মাইনাস H2 এই পারস্তম্ভের যে উচ্চতার যে পার্থক্য হবে তার সাথে আমি পারদের ঘনত্ব আর জি গুণ করলে এইটাই হবে এই চাপের সাথে সমান। তো সেইটা হবে 102 গুণিত 100 গুণিত 1.24 বাই 1000 গুণিত 980। এখানে দেখো এটাও 980কে জি লিখতে পারি, জি জি কেটে যাবে, সেখান থেকে আমি H1 মাইনাস H2 মানে এইচ সেটা হবে, তুমি যদি বার করো, আর রো হচ্ছে এখানে 13.596 যেটা হচ্ছে পারদের ঘনত্ব, এটা যদি বার করো তাহলে পাবে দেখো এইচ হবে 0.93 সেন্টিমিটার এইচজি। এইটা হচ্ছে তোমার পার্থক্য, মানে এইখানে এই অট্টালিকার শীর্ষে আর অট্টালিকার নিচে যে পারস্তম্ভের যে উচ্চতার পার্থক্য হবে এইচ। এবার নিচে হচ্ছে 76 সেমি, তাহলে উপরে কত হবে? তার মানে 76 মাইনাস হচ্ছে 0.93, তার মানে তোমার হচ্ছে অ্যারাউন্ড হবে তোমার 75.0 সেমি সেন্টিমিটার এইচজি। এইটা হবে ব্যারোমিটারের পার্ট। তো এটা বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সাথে তোমাকে পারস্তম্ভের উচ্চতার যে চাপ, পারস্তম্ভ যেটা হচ্ছে এখানে পারস্তম্ভ তোমার পারদ নেলে তার যে উচ্চতার পার্থক্য সেটাই হবে কিন্তু এই যে অট্টালিকার শীর্ষে আর নিচে যে বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের সমান হবে। ওই দুটো ইকুয়াল করলেই তুমি কিন্তু এটা পেয়ে যাবে। ওকে, লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ স্থির লিফটের ওপরে রাখা পারদ ব্যারোমিটারের পার্ট হচ্ছে 76 সেমি। এবার লিফটে যদি 40 সেন্টিমিটার পার স্কোয়ার ত্বরণ নিয়ে যাও নামার সময়, তাহলে ব্যারোমিটারের পার্ট কত হবে? এবার ব্যারোমিটার থেকে আমি কি পাচ্ছি? বায়ুমণ্ডলীয় চাপ পাচ্ছি, বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ মানে কত? এইচ রো জি, এইচ রো জি। এবার তুমি কি করছো, যখন হচ্ছে একটা লিফট হচ্ছে স্থির অবস্থায় আছে তখন জি কত? জি হচ্ছে 980। এবার লিফটটা যদি এরকমভাবে ওঠানামা করে তাহলে কি জি পরিবর্তন হয়, মানে ত্বরণ পরিবর্তন হয়। যদি ওঠে তাহলে কত হয়? জি প্রাইম হয়ে যায় জি প্লাস এ, আর যদি নামে তাহলে আমরা জানি জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস এ। এবার যেহেতু বলছে যে ত্বরণ নিয়ে নামছে, মানে তোমার জি প্রাইম হয়ে যাচ্ছে তোমার জি মাইনাস এ। এবার জি কত? 980, এ কত দেখো 40 সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে 940 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে যখন তোমার এটা হচ্ছে চলন্ত লিফটে, চলন্ত লিফট, আর এটা হচ্ছে স্থির লিফটের ক্ষেত্রে জি স্থির লিফট। এবার ব্যারোমিটারের পার্ট কিসের উপর ডিপেন্ড করে? ব্যারোমিটারের পার্ট ডিপেন্ড করে তোমার হচ্ছে একটা হচ্ছে এইচ রো আর জি এর উপরে, যে পারস্তম্ভে যে পারস্তম্ভের মধ্যে যে পারদ কতটা উঠলো, তার উচ্চতা, তার ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ। এবার দেখতে পাচ্ছ যখন লিফটের মধ্যে ওঠানামা করছে, যেহেতু পারদ আছে তো পারদের দুটোর ক্ষেত্রেই রো হচ্ছে একই, তার মানে রো এর উপর ডিপেন্ড করবে না, কারণ রো তো একই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, যে যখন তুমি নিচের দিকে নামছো তখন কি হবে? তো পারস্তম্ভের উচ্চতা কিন্তু বাড়তে লাগবে, মানে এইচ প্রাইম বাড়তে লাগবে। তো আর যেহেতু জি প্রাইম কমছে তো এইচ প্রাইম তোমার বাড়বে। আর বায়ুমণ্ডলের চাপ যেহেতু সবসময় পি সমান হচ্ছে এইচ রো জি, এটা হবে এইচ প্রাইম রো প্রাইম জি প্রাইম। যেহেতু এইটা তো মানে বায়ুমণ্ডলের চাপ তো আর চেঞ্জ হবে না, কিন্তু তোমার যে
এইচ রো জি আর এই যে এইচ প্রাইম রো প্রাইম জি প্রাইম, তো এদের যে এটার সাথে এটা সমান হবে। তো যেহেতু জি প্রাইম কমে যাচ্ছে, তুমি লিফটের মধ্যে দিয়ে যখন নামছো তখন কী হচ্ছে যে জি প্রাইম জি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তোমার যে পারদের মধ্যে পারস্তম্ভের চাপ সেটাও কিন্তু চেঞ্জ হবে। তো সেই জন্য আমরা ধরে নিলাম যে তাহলে বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তন হচ্ছে না, মানে এটা হচ্ছে সব সমান। এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি এইচ রো জি হচ্ছে এইচ প্রাইম রো প্রাইম জি প্রাইম। তাহলে দেখো রো আর রো প্রাইম তো একই, পারদ যেহেতু ব্যবহার করছি, তাহলে এইচ জি সমান হচ্ছে এইচ প্রাইম জি প্রাইম। আমাকে কী বার করতে হবে? ব্যারোমিটারের পার্ট, তো সেহেতু আমাকে কী করতে হবে? এইচ প্রাইম বার করতে হবে, তাহলে হচ্ছে এইচ জি বাই জি প্রাইম। তাহলে এইচ হচ্ছে তোমার, আমি জানি যে 76 সেমি, আর জি হচ্ছে 980, আর জি প্রাইম আমি পেলাম 940, তার মানে পাবো এটা হবে 79.23 সেন্টিমিটার। মানে যেহেতু জি পরিবর্তন হচ্ছে সেহেতু এইচ পরিবর্তন হয়ে আমাকে টোটাল যে গুণফলটা সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান করে দেবে। তখন তাহলে ব্যারোমিটারের পার্ট কত হবে? 79.23 সেন্টিমিটার। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন। তো তোমাদের যে উৎস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো। পরের দিন আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করতে পারো। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।